নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দীর্ঘ গল্প ক্ষয়ের প্রথম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্প নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। শুরু করা যাক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দীর্ঘ গল্প ক্ষয়ের প্রথম পর্ব। রুকু, আমার একটা প্রবলেমের কথা তোমাকে বলবো। বলবে? বলতে পারো, কিন্তু আমার নিজেরই অনেক প্রবলেম। দই একটু হাসলো টেলিফোনে। তোমার প্রবলেমের কথা আরেকদিন হবে রুকু, সেদিন আমার কাঁধে মাথা রেখে কেঁদো, কিন্তু আজ আমারটা শোনো। ভীষণ প্র্যাকটিক্যাল প্রবলেম। শোনো দই, যদি বলতেই হয় তবে রেখে রেখে বলো। এই টেলিফোন কিন্তু ডিরেক্ট নয়, ইচ্ছে করলেই অপারেটর শুনতে পারে। তাছাড়া আমার তো এক্সক্লুসিভ টেলিফোন নেই, যার টেবিলে টেলিফোন সেই মাত্র বাইরে গেল, যখন তখন এসে পড়তে পারে। এইগুলোই বুঝি তোমার প্রবলেম রুকু? এগুলোও আছে, তবে আরও আছে অনেক। গরিবদের যে কত রকম থাকে। বাজে বকো না তো, এক কানি টাকা মাইনে পাও তুমি, আমি জানি। আমার পে স্লিপটা তোমাকে একদিন দেখাবো, দেখো সেখানেও কত প্রবলেম। তুই আর কি বন্ধ করে একটু শুনবে? খুব জরুরি কথা। শুনছি। এই তুমি মলয়কে একটু বুঝিয়ে বলবে, ও যা চাইছে তা হয় না। কি হয় না দই? তুমি জানো না বুঝি? মলয় তোমাকে কিছু বলেনি? না, মলয়ের সঙ্গে তো আমার দেখাই হয় না প্রায়। কি হয়েছে? ও আমাকে নিয়ে ভাবছে, and he is serious. মানে একটু খুলে বলো, কিছু বুঝতে পারছি না। আরে তুমিই তো খোলাখুলি কথা বলতে বারণ করলে, আশ্চর্য। ওকে বাবা, আই উইথড্র, বলো। অপারেটর শুনছে না তো? শুনুক গে, বলো তো। মলয় ইজ বিং রিয়েলি প্রিমিটিভ। মানে? ও বোধহয় বিয়ে টিয়ের কথা ভাবছে। রুকু একটু চুপ করে থাকে, তারপর শান্ত ব্যথিত স্বরে বলে, ও। শোনো রুকু, অত নিরাসক্তভাবে ব্যাপারটা নিও না, একটু সিরিয়াস হও। ও বোধহয় সত্যিই আমার প্রেমে পড়েছে। আগের মতো হাসি খুশি ইয়ারবাজ নেই, দেখা হলেই গম্ভীর হয়ে যায়, ভালো করে তাকায়ও না। সেটা কি প্রেমের লক্ষণ দই? বরং উল্টোটাই তো। তোমাকে বলেছে বুঝি? ও আমাকে লম্বা লম্বা চিঠি লেখে আজকাল, তাতে সব সেই বিয়ে টিয়ের মতো সেকেলে বিষয় থাকে। আমি একটারও জবাব দিইনি। দাওনি কেন? বারে, চিঠি চালাচালি কি আছে বলো? প্রায় তো দেখা হচ্ছে। আমি একদিন ওর চিঠির প্রসঙ্গ তুলেছিলুম, গম্ভীরভাবে বললো চিঠির জবাব চিঠিতেই নাকি দিতে হবে। কি বোকামি বলো তো। তুমি তো ওকে পছন্দই করতে দই। সে তো অনেককেই করি, তাই না? তুমি ওর সঙ্গে ওই ধলভূমগড় বেড়াতে গিয়েছিলে, একবার কোনো ডাক বাংলোয় ছিলেও তো দু একদিন। এখন বুঝি অপারেটর শুনছে না রুকু? টেবিলের ভদ্রলোক বুঝি ফিরে আসেননি? শোনো, জ্যাঠামশাইয়ের মতো কথা বলো না। কোথাও বেড়াতে যাওয়া কিংবা একসঙ্গে দু একদিন কাটানো মানে কি প্রেম? মানে তো জানি না দই, ঠিক মানে হয়তো তুমি জানো, তবে ওরকমই একটা ভুল অর্থ সকলেই করে নিতে পারে। তুমিও বড্ড প্রেমেটের রুকু। আমি কেবল লজিক্যাল হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মেয়েদের সঙ্গে লজিক্যাল হতে যাওয়াটা পৃথিবীর পয়লা নম্বরের বোকামি। তোমার লজিকটা তোমার পার্সোনাল ব্যাপার,
নিজের ব্যক্তিগত যুক্তি অন্যের ওপর খাটানো কি ঠিক বলো? আচ্ছা বাদ দাও, মাপ চাইছি। এবার যা বলছিলে বলো। তুমি কিন্তু সিরিয়াস হচ্ছ না রুকু। মলয় আমার বন্ধু, তুমি যেমন বন্ধু। তোমাদের কাউকে বিয়ে করার মানে একটা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। ওরকমভাবে ভাবিনি তো তোমাদের কোনোদিন। আর মলয় সেটা বুঝতে চাইছে না। কি সুন্দর হুল্লোড়বাজ মজাদার ছেলেটা এখন কেমন পেঁচা মুখ, গম্ভীর, আনইন্টারেস্টিং হয়ে গেছে। ইদানিং তোমার সঙ্গে ওর দেখা হয়নি? রুকু শান্ত স্বরে বলে, গত সপ্তাহেও আমাকে মোটর বাইকের পিছনে বসিয়ে ব্যান্ডেল পর্যন্ত নিয়ে গিয়েছিল। ও, তা কোনো কথা হয়নি আমাকে নিয়ে? না তো, ও আমাকে দিল্লি রোডে মোটর বাইক চালানোর তালিম দিয়েছিল অনেকক্ষণ। আমি কিছুতেই শিখবো না, ও শেখাবেই। তা আমি ওকে বললাম মোটর বাইক চালাতে শিখে আমার কোনো লাভ নেই, কেননা কোনোদিনই মোটর বাইক কেনার মতো পয়সা আমার হবে না। কিন্তু ওকে তো জানো। জানি বলেই ভাবছি। তোমরা কি ওকে ভয় পাও নাকি রকম? হয়তো পাই। কেন? ও কন্ডেমড খুনি বলে? আস্তে দই, এসব কথা টেলিফোনে কেন? আমার কথাটার জবাব দাও। সম্ভবত সেটাও একটা কারণ। আমি কিন্তু সেই কারণে চিন্তিত নই, বরং ওটাই আমার কাছে ওর যা কিছু অ্যাট্রাকশন। ও যা করেছে তা পলিটিক্যাল কারণে। উফ, আমাদের অফিসের টেলিফোন অপারেটররা মাঝে মাঝে ইচ্ছে করেই লাইন কেটে দেয়। আজ দিচ্ছে না কেন জানো? ইয়ার কি মেরো না তো রুকু। কেন? কাটছে না কারণ অনেক স্কুপ নিউজ পেয়ে যাচ্ছে। বলছি, টেবিলের ভদ্রলোক ফিরে আসেনি তো? এখনো নয়। শোনো রুকু, মলয়কে তুমি প্লিজ একটু বোঝাবে। ও বুঝবে কেন? মলয়কে কোনোদিন কেউ কিচ্ছু বোঝাতে পারেনি ভাই। তুমি আমাকে অ্যাভয়েড করছো? না দই, আমি বাস্তব অসুবিধার কথা বলছি। আমার চেয়ে মলয়ের আইকিউ বেশি, বুদ্ধি বেশি, যুক্তির ধার বেশি। আর মলয় আমার চেয়ে ঢের বেশি সফল। ওর 300 সিসির হন্ডা মোটর বাইক আছে, আমার যা জন্মেও হবে না। এমনকি ওর যে আরেকটা অ্যাডেড অ্যাট্রাকশনের কথা তুমি বলেছিলে তাও আমার নেই। ছেলেবেলায় কৌতূহল বসে একটা কুকুরছানাকে আছাড় দিয়েছিলাম, সেটা তক্ষুনি মরে যায়। সেই অপরাধ বোধ আমার আজও আছে। তুমি সব মানুষকে একটু বাড়িয়ে দেখো রুকু। ওটা কিন্তু ইনফিরিয়রিটি কমপ্লেক্স। মলয় তোমার চেয়ে বুদ্ধিমান হলে আমার জন্য পাগল হতো না। পাগল এখনো হয়েছে কি আদৌ? আমি ফাইনালি রিফিউজ করলে হবে। পুরুষদের আমি চিনি। রিফিউজ করলে মলয় পাগল হবে এমন নরম ছেলে ও নয় দই। তুমি ভুল ভাবছো এটা। কিন্তু রিফিউজ করাটাও ভারী অস্বস্তিকর রুকু। এতদিনের বন্ধু, এত মেলামেশা, মুখের উপর বলা যায়। আমি রিফিউজ করলে ওর কিছু করার নেই, আমি জানি, কিন্তু লজ্জায় কিছু বলতে পারছি না। আমাদের সহজ বন্ধুত্বের সম্পর্কটা ও এমন কমপ্লেক্স করে তুলেছে যে আমি সবসময় নিজেকে নিয়ে লজ্জায় আছি। আমি চাই তুমি মিডিয়েটর হয়ে ব্যাপারটা মিটিয়ে দাও। ওকে বলো আমরা যথেষ্ট অ্যাডাল্ট হয়েছি, ছেলে মানুষই আমাদের মানায় না। আমাকে বাড়ি মুশকিলে ফেললে দই। মিডিয়েটর হওয়ার মতো আর কাউকে পেলে না? তোমার মতো ঠান্ডা মেজাজের লোক আর কেউ নেই। তোমাকে কোনোদিন রাগতে দেখিনি, উত্তেজিত হতে দেখিনি। তুমি কখনো কারোর সঙ্গে তর্ক করো না, কাউকে অপমান করো না। তোমার চেয়ে ভালো মিডিয়েটর কোথায় পাবো বলো? মলয়কে যদি কেউ বোঝাতে পারে তবে সে তুমি। টেলিফোনে রুকু হঠাৎ চাপা স্বরে বলে, টেবিলের লোকটি এসে গেছে দই, সে আবার আমার বস। আচ্ছা ঠিক আছে, ছাড়ছি। কিন্তু একটা কথা বলি, ব্যাপারটা কিন্তু সত্যি খুব সিরিয়াস। আমি গত 3 দিনে কয়েকবার তোমাকে টেলিফোনে ধরার চেষ্টা করেছি, কিন্তু তোমাদের 2-3 লাইন অফিস টাইমে এত বিজি থাকে, একদিনও লাইন পাইনি, আজই পেলাম। বুঝেছি দই, ব্যাপারটা খুব সিরিয়াস। ফোন রেখে রুক্মিণী কুমার তার দূরের টেবিলে গিয়ে বসল। ভাগ্যক্রমে তার টেবিলটা জানলার ধারে। কাঁচের বন্ধ শাসির ওপাশে অবিরল বৃষ্টি ঝরে যাচ্ছে। আজ বাড়ি ফিরতে বহু ঝামেলা হবে। কলকাতার বৃষ্টি মানেই অনিশ্চয়তা, ভয়। তবু রুকু আজ অনেকক্ষণ বৃষ্টি দেখল। দেখতে দেখতেই ক্যান্টিন থেকে দিয়ে যাওয়া 15 পয়সার চা খেলো দুবার। কলিগদের সঙ্গে খুব ভাষা অন্যমনস্ক আড্ডা দিল। বৃষ্টি দেখে সবাই পালাচ্ছে ছুটছাট করে।
রুকু বসে রইল। অফিসের কাজ শেষ হয়ে গেছে অনেকক্ষণ। বাইরে মরা আলোর দিন, ভেজা শ্যাঁতানো এক শহর। বাইরে যেতে ইচ্ছা করলো না। রুক্মিণী অনেকক্ষণ মলয় আর দয়াময়ীর কথা ভাবতে চেষ্টা করলো, কিন্তু মনটা বারবার অন্য সব দিকে ঘুরে যাচ্ছে। দয়াময়ীর তো আসলে কোনো সমস্যা নেই, তার গাড়ি আছে, বাড়ি আছে, বাপের মস্ত কারবার। তার সব সমস্যাই তাই ভাবের ঘরে। তাকে নিয়ে ভাববে কেন রুকু? তবে মলয়ের কাছে একবার সে যাবে, বলবে তুই না ছিলি পুরো নকশাল, কত লাশ ফেলেছিস, সেই তুই প্রেমের বাজারে হোঁচট খেলে, সেটা বড় আফসোস কি বাত। কতকাল কারো প্রেমে পড়েনি রুকু, সময় পেল কোথায়? হায়ার সেকেন্ডারির পর থেকেই টিউশনি করে পড়তে হতো। এখনো অফিসের পর তাকে বাঁধা কোচিংয়ে যেতে হয় সপ্তাহে 3 দিন। বড়বাজারে এক চেনা লোকের কাছ থেকে সস্তায় টেরিলিন টেরিকটন কিনে দোকানে দোকানে বেচে বেড়ানোর একটা পুরনো ব্যবসাও আছে তার। সেটা এখন ছোট ভাই দেখছে। আছে জীবন বীমা আর পিয়ারলেসের এজেন্সি। আগ্রাসী অভাব রয়েছে রুকুর। তারা 3 ভাই প্রাণপাত করে সংসারটা সামাল দিচ্ছিল। মেজ ভাই মাত্র 22 বছর বয়সে পাড়ার একটা মেয়েকে হুট করে বিয়ে করে সরে পড়ল। এখন সে আর 20 বছর বয়সের ছোট ভাই সংসার চালায়। 4-4টে আইবুড়ো বোনের কথা ভাবলে রুকু বরাদ্দের বেশি এক কাপড় চা খেতে ভরসা পায় না। বাবা বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারে না, কিন্তু জমি আঁকড়ে পড়ে আছে। তবু এইসব রুকুকে বেশি স্পর্শ করে না। জন্মাবধি সে অভাবে মানুষ। ভাগ্যক্রমে তার পরীক্ষার ফল বরাবরই ভালো হতো। যে কো এডুকেশন কলেজে সে পড়তো সেখানে সে একগাদা বড়লোক বন্ধু আর বান্ধবী পেয়ে যায়। মলয় আর দইও তাদেরই মধ্যে। কিন্তু মনে মনে রুকু জানে ওরা বন্ধু হলেও এক গোত্রের মানুষ নয়। ভাগ্যই রুকুকে দেখেছে। এই বেসরকারি অফিসে 1000 খানিক টাকা মাইনের চাকরিটাও ভাগ্যই। তবু রুকু কখনো নিশ্চিত বোধ করে না, স্বস্তি পায় না। সে কোনো আশার কথা ভাবে না, স্বপ্ন দেখে না। সে কোনো মেয়ের সঙ্গে ভালোবাসা হওয়ার কথা ভাবতে ভয় পায়। তবু প্রেম নিয়ে অনেক ভেবেছে সে। ভাবতে ভাবতে আজকাল পুরো ব্যাপারটাই ভারী কাল্পনিক বলে মনে হয়। আগের দিনে মানুষের মন এক জায়গায় বাঁধা পড়ে থাকতে ভালোবাসত। মন বন্ধক দেওয়ার সেই ভাবের ঘরে চুরিকেই মানুষ প্রেম বলে সেই মোহর মেরে দিয়েছিল। তখনও পাকিস্তান থেকে মা বা ভাই বোনেরা কেউ আসেনি। কুচবিহারে মেজ মাসির বাড়িতে থেকে পড়াশোনা করত রুকু। সেই সময় একদিন বৈরাগী দিঘিতে স্নান করতে যাওয়ার সময় লাটিমদের বাড়ি থেকে ওদের বুড়ি ঠাকুমা ডাক দিয়ে বলল, ও ভাই রুক্মিণী, আমার দেয়ালে একটা পেরেক পুঁতে দিয়ে যা। বৈশাখ মাসই হবে সেটা। নতুন একটা বাংলা ক্যালেন্ডার টাঙাতে গিয়ে বুড়ো মানুষ নাজেহাল হচ্ছে। ক্যালেন্ডারের পেরেক পুঁততে গিয়ে রুকুও নাজেহাল কম হলো না। তবলা ঠোকার ছোট্ট হাতুড়ি দিয়ে গজালের মতো বড় পেরেক গাঁথা কি সহজ কাজ? হাতুড়ি পিছলে গিয়ে আঙুল থেঁতলে দেয় বারবার। যা হোক, সেটা তো ঘটনা নয়। ঘটনা ঘটল পেরেক পোঁতার ব্যাপারটা জমে ওঠার পর। লাটিমের ছর্দি তাপসী ঘরে আসার পর। বয়সে তাপসী হয়তো রুকুর চেয়ে বড়ই ছিল, না হলে সমান সমান। মুখশ্রী বা ফিগার কি খুব সুন্দর ছিল তাপসীর, তা রুকু আজ বলতে পারবে না। কিন্তু সেই প্রথম একটা মেয়েকে দেখে তার মনে হলো একটা ঢেউ এসে যেন টলিয়ে দিল তাকে। সে ঢেউ সব কার্যকারণকে লুপ্ত করে দেয়। এক অবুঝ আবেগে মানুষকে অন্ধ ও বধির করে তোলে, বাচাল বা বোবা করে দেয়। হয়তো সেটাই প্রেম, অর্থাৎ যুক্তিশীল নির্বুদ্ধিতা। তাপসী বলল, এ মা, আমার হাতুড়িটা বুঝি গেল শেষ হয়ে? না না, হাতুড়ির কিছু হয়নি, লাজুক রুকু বলল। মেয়েটা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বড় বড় চোখ করে চেয়ে তার পেরেক ঠোকা দেখল। আর তখন আরো বেশিবার আঙুল থেতলে যেতে লাগলো রুকুর। আমাদের বাড়িতে এর থেকে বড় হাতুড়ি নেই। না না, এতেই হবে। হচ্ছে কোথায়? পেরেকের মাথায় তো লাগছেই না, একটু সময় নেবে।
তুমি বুঝি স্নানে যাচ্ছিলে? দেরি হয়ে যাবে না? না না, আজ ছুটির দিন, দেরি হলে কোনো ক্ষতি নেই। দেশের বাড়িতে কে কে আছে তোমার? মা, বাবা, ভাই, বোন। বোন কজন? 4 জন। সবাই কি তোমার ছোট? আর ভাই? সবাই ছোট। বয়স কত তোমার? 17 হবে বোধহয়। বোধ হয় কেন, ঠিক ঠিক জানো না? আমিও তো হিসেব রাখি না। বাড়ির জন্য মন খারাপ লাগে না? আগে লাগতো, এখন সয়ে গেছে। মাসি খুব ভালোবাসে বুঝি? বাসে। তোমার ডাকনাম তো রুকু, ভালো নাম কি? রুক্মিণী কুমার। বেশ নাম তো। এরকম নাম আজকাল শোনা যায় না। বলো তো, বঙ্কিমের কোন উপন্যাসে এই নাম আছে? রাধারানী। ও বাবা, তুমি তো অনেক পড়েছ, মোটেই গাইয়া নও। পাকিস্তানেও আমরা শহরেই থাকি, গাঁয়ে নয়। কোন শহর? ময়মনসিং। কোচবিহারের মতো এমন ভালো শহর? না, এত পরিষ্কার পরিচ্ছন্ন না, তবে এর চেয়ে অনেক বড়। আমাদের কোচবিহারের মতো এত ভালো শহর কোথাও নেই, তা জানো? এত নিট অ্যান্ড ক্লিন শহর দেখেছো কখনো? এইরকম সব কথা হয়েছিল সেদিন, অনেক কথা। খুব কথা বলতে ভালোবাসতো তাপসী, খুব ভাব হয়ে গিয়েছিল তার সঙ্গে। একই ক্লাসে পড়তো তারা। রুকু জেনকিন্স স্কুলে, তাপসী সুনীতি একাডেমিতে। স্কুলে সেটা শেষ বছর। তখন উপর্যুপরি ঢেউ আসতো, ঢেউয়ে টালমাল হয়ে যেত রুকু। একা শুয়ে যখন ভাবতো, তখন টের পেত তার বুকের মধ্যে কাঁকড়া হেঁটে বেড়াচ্ছে। তেমনই তীক্ষ্ণ অনুভূতি, জ্বালা। মাঝে মাঝে ধক করে ওঠে আনন্দে বুকটা। এক একদিন হো হো খুশির হররায় পাগল হয়ে যায় মাথা। খুব বেশি দিন নয়, পরিচয় হওয়ার মাত্র 2 মাসের মাথায় একটা ভুকা মিছিল বেরোলো শহরে। স্কুল কলেজে ধর্মঘট। রাজনীতির নেতারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ফ্ল্যাগ হাতে এগিয়ে দিয়েছিল সেই মিছিলে। সাগরদিঘির সামনে পুলিশের ব্যারিকেড। মিছিল থামবে কি এগোবে তা কেউ বলে দেয়নি, সুতরাং মিছিল ধীরে ধীরে এগোলো। কি কারণে পুলিশ গুলি চালিয়েছিল তা কোনোদিনই জানতে পারেনি কেউ সঠিকভাবে। সেই মিছিল এগিয়ে গেলেই বা সরকারের কি ক্ষতি হতো? সাগরদিঘির শান্ত নিরালা রাস্তার ওপর মোট 4 জন গুলি খেয়ে মরে গেল। আর কি আশ্চর্য, সেই 4 জনের মধ্যে একজন তাপসী। খবর পেয়ে শহর ভেঙে পড়েছিল সেখানে। পাগলের মতো ছুটে গিয়েছিল রুকুও। দেখলো তাপসীর নতুন যৌবনে ফুটে ওঠা একটি স্তন বিদীর্ণ করে পাঁজর ফাটিয়ে গুলি বেরিয়ে গেছে। একটা গুলিতে অত বড় ক্ষত হতে পারে তা জানা ছিল না রুকুর। ভয় স্তম্ভিত হয়ে গেল সে। তাপসী কোনোদিন রাজনীতি করেনি, মিছিল টিছিলেও যায়নি। সেবার জোর করে স্কুল থেকে কয়েকজন বড় মেয়ে তাদের কয়েকজনকে ধরে নিয়ে যায়, কিন্তু সেটা বড় কথা নয়। তাপসী মরে যাওয়ার পর রুকুর কয়েকদিন কাটলো মানসিক অন্ধকারে। ভিতরে একটা দিশেহারা নিরালম্ব ভাব। সেটা কি গভীর শোক, নাকি সেই গুলির ক্ষত দেখে বিস্ময় মিশ্রিত ভয়? আজও ভাবলে হাসি পায়। তাপসীর মৃত্যুর পর বেশ কিছুদিন সে সন্ধ্যের পর একা থাকতে ভয় পেত। মনে হতো তাপসীর ভূত এসে দেখা দেবে। তবে কি করে সে বলবে যে তাপসীর প্রতি তার ভালোবাসা ছিল? মৃত্যুর বেশ কিছুদিন বাদে তাপসীর মা এসে একদিন মাসির কাছে বলেছিল, আর তো কিছু মনে হয় না, শুধু ভাবি মেয়েটা মরার সময় কত না জানি ব্যথা পাচ্ছিল। হয়তো মা বলে ডেকেছিল কতবার। ওই শেষ সময়টায় ওর কাছে তো কেউ ছিল না গো। কে জানে তখন তেষ্টা পেয়েছিল কিনা, আমার মেয়েটার খিদে পেয়েছিল কিনা। শুনে ভারী ছিচিক্কার বেজেছিল রুকুর মনে। কই,
সে তো কখনো মায়ের মতো তাপসীর মৃত্যু যন্ত্রণার কথা ভাবেনি তো শেষ সময় ওর জল তেষ্টা পেয়েছিল কিনা। পিচের রাস্তায় এক ভিড় লোকের মধ্যে জলজ্যান্ত দিনের আলোয় নিজের রক্তে মেখে এক বুক ক্ষতের যন্ত্রণায় হাঁপাতে হাঁপাতে মৃত্যুর মধ্যে একা ডুবে যেতে কেমন লেগেছিল তাপসীর, তা কখনো অনুভব করার চেষ্টাও করেনি রুকু। আর সেটাই না করলে ভালোবাসা হলো কি করে? বারবার ঘটনাটা ভাঁজে ভাঁজে খুলে ভেবে দেখেছে রুকু। আজও সন্দেহ রয়ে গেছে তাপসীকে সে ভালোবেসেছিল কিনা আদৌ। মন বলে বেসেছিল, যুক্তি বলে না। তাপসী যদি আজও বেঁচে থাকতো তবে কি হতো? নিশ্চিত বলা যায় রুকুর সঙ্গে তার বিয়ে হতো না, কারণ রুকুর বিয়ের বয়স হওয়ার আগেই তাপসীর বিয়ের বয়স হয়ে যেত। তাছাড়া সমান বয়সী মেয়েকে বিয়ে করতে চাইলে বাধা আসতো। কে জানে, হয়তো তাপসী রাজি হতো না। আর যদি অঘটনক্রমে বিয়ে হতোই তবে তাপসীকে আজ কেমন লাগতো রুকুর? হয়তো ভালো নয়, হয়তো একঘেয়ে, হয়তো মন কষাকষি। এসবই তো হয়, রুকু জানে। জুডিশিয়াল এনকোয়ারি বসলো ল্যান্সডাউন হলে। রোজই সেই শুনানিতে যেত রুকু। বারবার তাপসীর নাম উঠত। রুকুর অল্প বয়সী মন চাইতো কঠোর প্রতিশোধ, কিন্তু সেই তদন্তে কিছুই হলো না। কেউই শাস্তি পেল না। ওই পুলিশের বড় অফিসারকে বদলি করে দেওয়া হলো, এই যা। রুকুর জীবনে প্রেম বলতে এইটুকুই সে বহুবার ভেবেছে, বিশ্লেষণ করেছে, গবেষণা করেছে। রুকুর স্মৃতিশক্তি প্রবল বলে কোনো খুঁটিনাটি সে ভুলে যায় না। আজও তাপসীর সেই 17 বছরের চেহারাটা মনে আছে হুবহু। যত কথা হয়েছে তার সঙ্গে সবই প্রায় আজও মুখস্থ আছে রুকুর। আরো দিন গেলে পাছে ভুলে যায় সেই ভয় লিখেও রেখেছে একটা পুরনো ডায়েরিতে। মাঝে মাঝে বের করে পড়ে। বাইরে এখনো অঝোর বৃষ্টি। আবছা হয়ে এলো কলকাতা, কিন্তু আর বসে থাকার মানে হয় না। রুকু এবার উঠল। আর 5 জনের যেমন শান্তশিষ্ট নিরীহ ভদ্রলোক বাবা থাকে, দয়াময়ীর সেরকম নয়। তার বাবা বসন্ত দস্তিদার একসময় বাগমারির একচ্ছত্র গুন্ডা ছিল। আজও অনেকে বসন্তবাবুকে বেখেয়ালে বসন গুন্ডা বলে ফেলে, কিংবা টেরা বসন। 68-69 সাল পর্যন্ত বাগমারি শাসন করেছিল বসন্ত দস্তিদার। তারপর হঠাৎ তার দল ভেঙে শফি আর কালো নামে 2 ভাই আলাদা হয়ে দল করল। দিন রাত 2 পক্ষে বোমাবাজি আর লাঠি ছোড়া চলত। বসন্ত দস্তিদার টের পেল শুধু কালো আর শফি না, নতুন গোঁপোটা এক দল স্কুল কলেজের ছোকরাও খুব বিপজ্জনক হয়ে উঠেছে। পুলিশের খাতায় তাদের নাম নেই, কেউ ছুরি চিন্তায় ওয়াগন ভাঙার মামলাতেও থাকে না। এরা শুধু শ্রেণী শত্রু খতম করতে চায়, এবং তাদের লিস্টে বসন্তেরও নাম অবশ্যই আছে। বসন্তের তখন বয়স হয়েছে, টাকাও হয়েছে। ঝুট ঝামেলায় না থেকে সে টালিগঞ্জের গলফ ক্লাবে একটা পুরনো বাড়ি কিনে উঠে এলো। ভুল পাল্টে গেল। বাবারই পুরো ইতিহাসটাই জানে দয়াময়ী। তার বাবা আজও নিছক ভদ্রলোক নয়, একসময় অসাধারণ সুপুরুষ ছিল। লম্বা জোরালো ফর্সা চেহারা, এখন চেহারায় কিছু মেদ সঞ্চার হলেও বসন্ত ইচ্ছে করলে 4-5 জন জোয়ানের মোকাবিলা করতে পারে। এখনো সঙ্গে রিভলভার থাকে বাবার, মুখ দিয়ে অনর্গল খিস্তি বেরোয়। রেগে গেলে এখনো হিতাহিত জ্ঞান শূন্য। নিজে গুন্ডামি না করলেও এই অঞ্চলেও তার একটা দল তৈরি হয়েছে, তাদেরও দাপট কম নয়। বসন্তের সঙ্গে পুলিশ দারোগা, এমএলএ, মিনিস্টারদের বেশ খাতির। 5-7 খানা ট্যাক্সি, 2টো মিনি বাস আর গোটা 10 লরি আছে তার। এখন টাকা রোজগার করাই তার একমাত্র নেশা। দয়াময়ীরা 3 বোন 2 ভাই। 3 বোন বড়, ভাইয়েরা ছোট। বোনদের মধ্যে দয়াময়ী মেজ। বড় মৃন্ময়ী সেই বাগমারিতে থাকতে বয়োধর্মে বাবার দলের এক ছোকরা মস্তানের সঙ্গে পালিয়ে যাবার চেষ্টা করেছিল। 7 দিন নিরুদ্দেশ থাকার পর পূর্ব পাকিস্তানের সীমান্তে তারা ধরা পড়ে। বিনা পাসপোর্টে যশোরে যাওয়ার চেষ্টা করছিল।
তারা জানতো এদেশে থাকলে বসন্ত গুন্ডার হাত থেকে রেহাই নেই। রেহাই পায়ওনি শেষ পর্যন্ত। বসন্তই সীমান্ত পুলিশের হাত থেকে ছাড়িয়েছিল দুজনকে। তার কয়েকদিন বাদেই উল্টোডিঙির রেল লাইনে সেই ছোকরা প্রেমিকের কাটা মৃতদেহ পাওয়া যায়। মৃন্ময়ীর অতীত ইতিহাস চেপে রেখে পরে তার বিয়ে দেওয়া হয় এক ইঞ্জিনিয়ারের সঙ্গে। কিন্তু তার শ্বশুর বাড়িতে সবই জানাজানি হয়ে যায়। তারা মৃন্ময়ীর ওপর বাইরে থেকে কোনো নির্যাতন করেনি ঠিকই, কিন্তু স্বামী তাকে দু চোখে দেখতে পারে না। দয়াময়ী জানে বাবা এখন আর আগের মতো নেই। এখন দয়াময়ী কাউকে বিয়ে করতে চাইলে বাবা আপত্তি করবে না। এখন বসন্ত ছেলে মেয়েদের কোনো ব্যাপারেই বাধা দেয় না। দয়াময়ীরা খুবই স্বাধীন এবং বলা যায় খানিকটা স্বেচ্ছাচারীও। মৃন্ময়ী ছাড়া তারা আর সব ভাই বোনই পড়াশোনা করেছে ইংরেজি মিডিয়াম স্কুলে, ভালো কলেজে। তারা চৌকস, চালাক, স্বার্থ সচেতন। মৃন্ময়ীর মতো ভুল তারা করবে না। সেই মৃন্ময়ী এখন দাঁড়িয়ে আছে 7 তলার ফ্ল্যাটের উত্তর দিকের ব্যালকনিতে। সদর দরজা খোলা। বাচ্চা চাকরটা স্কুল ফেরত বাবুনকে খেতে দিচ্ছে ডাইনিং টেবিলে। দই ঘরে ঢুকে দৃশ্যটা দেখল। একটা সাজানো গোছানো ফ্ল্যাটের মধ্যে নিজেকে কি করে আঁটিয়ে নেয় মানুষ কে জানে। দই কোনোদিন কারো ঘরকন্যা করতে পারবে বলে মনে হয় না। বাবুন খাবার থেকে মুখ তুলে বলল, হাই দই আন্টি। হাই, চোখ টিপে বলল দই। মৃন্ময়ীর এলো চুলে শুকনো ঝোড়ো বাতাস লাগছে। ভারী আনমনে তাকিয়ে আছে বাইরে। দই নিঃশব্দে গিয়ে পাশে দাঁড়ালো। কি গরম আজ না? মৃন্ময়ী মুখ ফিরিয়ে হাসল। এই এলি, কখন থেকে তোর জন্যে দাঁড়িয়ে আছি। 7 তলায় বড্ড বাতাস। দইয়ের গলা আর বুকের ঘামে বাতাস লাগতেই শিরশির করে উঠল গা। বিশুকে ফ্রিজ থেকে জল দিতে বলতো। ঠান্ডা খাস না, আমি মিশিয়ে দিচ্ছি। চলে গেল মৃন্ময়ী। একবার দিদির দিকে ফিরে তাকায় দয়াময়ী। সবই স্বাভাবিক মৃন্ময়ী। কেউ দেখে বুঝতে পারবে না যে ওর জীবনে কোনো সুখ নেই, কিংবা সুখের ধারণা হয়তো দয়াময়ীর ভিন্ন রকমের। কার মনে সুখ আছে, কার মনে দুঃখ, তা কে জানে বাবা। তবে মৃন্ময়ী সুখে নেই মনে করে যাওয়া আসার পথে মাঝে মাঝে চলে আসে দয়াময়ী। এসে দেখতে পায় এই ফ্ল্যাটের ছিমছাম সংসারে অবধারিত এক জেনারেশন গ্যাপ। তার সঙ্গে মৃন্ময়ীর সঙ্গে তার ছেলে বাবুনের। মৃন্ময়ীর কোনো বোধ, ধারণা, বিশ্বাস বা জ্ঞানগম্যের সঙ্গেই মেলে না দয়াময়ীর। তবু তাদের ভাই বোনদের মধ্যে যদি কারো সঙ্গে কিছু ভালোবাসা থেকে থাকে দই, তবে তা আছে এই দিদির সঙ্গেই। মৃন্ময়ী তার চেয়ে বছর 5 বা তারও বেশি বড়। মাঝখানে আরও 2 বোন হয়েছিল, বাঁচেনি। মৃন্ময়ী ঠান্ডা আর সাদা জল খুব নিপুণভাবে মিশিয়ে এনেছে। কোষে একটা পোকা দাঁত আছে দই। খুব ঠান্ডা খেলে চিনচিন ব্যথা করে। এখন সেই ব্যথাটা তেমন হলো না। গলা বুক ঠান্ডায় জ্বলে গেল না, অথচ ঠান্ডা হলো। খুব ছোট ছোট চুমুকে জলটা খেতে খেতে দই বলে, তুই কি করে যে পারিস। কি পারি? বড্ড বাতাস। এত বাতাসে চেঁচিয়ে না বললে কিছু শোনা যায় না। কিন্তু দয়াময়ীর চেঁচাতে ইচ্ছে হলো না বলে জবাব দিল না। অদূরের গড়িয়াহাটার দিকে চেয়ে রইল। মৃন্ময়ী রেলিং দিয়ে ঝুঁকে নিচের রাস্তার দিকে চেয়ে দেখে বলে, কতক্ষণ ধরে তোর গাড়িটা দেখতে পাবো বলে দাঁড়িয়ে আছি, দেখতে পেলাম না তো। আজ গাড়ি আনিসনি? আরে ওই তো নীল ফিয়াটটা। রং করালি বুঝি? আগে তো সবুজ ছিল। দয়াময়ীর মনটা করুণ হয়ে যায়। মৃন্ময়ী যখন যুবতী তখন বসনগুন্ডার টাকা হয়নি এত। মৃন্ময়ী তাই নিজের গাড়ি চালিয়ে দাবড়ে বেড়ানোর আনন্দ ভোগ করেনি কখনো। যার সঙ্গে বিয়ে হলো তার টাকা আছে বটে, ভালোবাসা নেই। তবু মৃন্ময়ী কখনো ভাই বোনকে হিংসে করে না, বরং তারা গাড়ি চালায়, বড় লোকের মতো থাকে আর স্বাধীনতা ভোগ করে বলে মৃন্ময়ীর একটু গৌরব বোধ আছে। দই কথার জবাব না দিয়ে বলল, তোর অতিথি কখন আসবে? বিকেলে। মুরগি আনিয়ে রেখেছিস? মাথা নেড়ে মৃন্ময়ী বলে, তোর জামাইবাবু কাল নিউ মার্কেট থেকে এনে রেখেছে, জ্যান্ত।
মুশকিল হয়েছে আমি জ্যান্ত পাখি কাটতে পারি না, বড্ড মায়া হয়। বিশু বলছে সেও পারবে না। তুই পারবি? ভ্রু কুচকে দই বলে, পারবো না কেন? আমার অত মায়া দয়া ফয়া নেই। খেতে যখন পারবো তখন কাটবার বেলায় কেন ঘুমটা টানা বাবা? চল দেখি কেমন মুরগি। মৃন্ময়ীর পিছু পিছু রান্নাঘরে আসে দয়াময়ী। ধামাটা খুব সাবধানে ফাঁক করে উঁকি মেরে দেখে। অন্তত গোটা 5 মুরগি ছানা কুক কুক করে ওঠে মুক্তির অপেক্ষায়। দয়াময়ী ধামা ফেলে ওপরে ভারী নোড়া ফের চাপা দিয়ে বলে, এবেলা কি রেঁধেছিস বলতো? বড্ড খিদে পেয়েছে। কেউ খেতে চাইলে মৃন্ময়ী খুব খুশি হয়। উজ্জ্বল মুখে বলে, চল খাবি, ভালো চিংড়ি আছে গলদা। বাবুন ডাইনিং টেবিলে নেই, উঠে গিয়ে পড়ার টেবিলে বসেছে উইকলি টেস্টের জন্য তৈরি হতে। দইকে ভাত বেড়ে দিতে দিতে মৃন্ময়ী বলে, বাবুনের যে কত পড়া, ছেলেটা নাওয়া খাওয়ার সময় পায় না। আমি বলি একটু বিশ্রাম কর, শোনে না। দই তাকালো। মা ছেলের সম্পর্কটা জানে সে। এ বাড়িতে মৃন্ময়ীর কোনো মতামত নেই, কোনো কর্তৃত্ব নেই। বাবুনও কখনো মৃন্ময়ীকে পাত্তা দেয় না। বাবুন সেই বাবা ভক্তই হলো জানিস। আগে ভাবতাম অন্তত বাবুনটা আমার দিক নেবে, কিন্তু এখন কেমন একটা নতুন হাওয়া এসেছে। বেশিরভাগ বাচ্চা কাচ্চাই এখন মায়ের চেয়ে বাপের বেশি ভক্ত। এসব তথ্য জানার ইচ্ছে দইর নেই। তাদের বাড়িতে কেউই তেমন বাপ ভক্ত নয়। একটু ঠাট্টা করার জন্য দয়াময়ী হঠাৎ বলল, তুইও কি তাই? আচমকা মৃন্ময়ীর মুখ থেকে রক্তের রং সরে গেল। কিছুটা স্থির হয়ে গেল সে, কোনো জবাব দিল না। দই চোখ সরিয়ে নেয়। এই একটা প্রসঙ্গেই মৃন্ময়ীর যত অস্বাভাবিকতা। আজও বাবার সামনে গেলে বা বাবার প্রসঙ্গ উঠলেও মৃন্ময়ী কেমন একরকম হয়ে যায়। মৃন্ময়ীকে যদি কেউ কখনো বলে, তোমার বাবা তোমাকে এই 7 তলার বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়তে বলেছে, মৃন্ময়ী ঠিক এমনি সাদা মুখে শুকনো চোখে একবার চারদিকে ভয় ভয় চেয়ে দেখবে। তারপর নিয়তির নির্দেশে চালিত হওয়ার মতো গিয়ে ঠিক লাফিয়ে পড়বে। দয়াময়ী গম্ভীর হয়ে গেল, বিরক্তির সঙ্গে বলল, এই বাবাকে তোরা তো ভয় কেন বলতো? আমরা তো কেউ ভয় পাই না। ইনফ্যাক্ট বাবাই আমাদের সমীহ করে চলে। মৃন্ময়ী জবাব না দিয়ে উঠে গেল। রান্নাঘরে খানিকটা সময় কাটিয়ে ফিরে এসে বসলো চোরের মতো। খুব চাপা স্বরে ফিসফিস করার মতো বলল, আমি সবাইকে ভয় পাই, তোর জামাইবাবুকে, বাবুনকে, বাবাকেও। দুই দিদির দিকে চেয়ে দেখল, মনটা রাগ আর বিরক্তিতে ভরা। এই মেয়েটার ওপর সবাই এত নির্যাতন করে কেন? বয়সের দোষে বোকা মৃন্ময়ী যখন ছোকরা গুন্ডাটার সঙ্গে পালিয়েছিল, তখন থেকেই তার লাগাতার নির্যাতনের শুরু। পালিয়ে গিয়ে প্রতি মুহূর্তে তারা ভয়ঙ্কর বসন গুন্ডার হাতে ধরা পড়ার ভয় ছায়া দেখেও চমকে উঠত। মরিয়া হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানে। মাফিয়াদের মতোই অমোঘ টেরা বসনের দল সেইখানে সীমান্ত পুলিশের হেফাজতে যখন তাদের নাগাল পেল, তখনই ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল মৃন্ময়ী। পরে রেল লাইনের ধারে তার প্রেমিকের কাটা ছেঁড়া মৃতদেহ তাকে দেখাতে নিয়ে গিয়েছিল টেরা বসন। বলেছিল, দেখে রাখ, ভবিষ্যতে মনে রাখিস। সেই লজ্জা আর ভয় ভুলবার আগেই এক চকচকে ভদ্র ঘরে বিয়ে হয়ে গেল মৃন্ময়ীর। যখন পেটে বাবুন এলো, তখনই একদিন তার স্বামী শরিত তার অতীতের সেই লজ্জার কথা জানতে পারে। বসন্ত দস্তিদারের শত্রুর অভাব নেই, তাদেরই কেউ জানিয়েছিল হয়তো। মৃন্ময়ী ভয় লজ্জায় আর এক দফা স্তম্ভিত হয়ে গেল, যেন কেউ তাকে সম্পূর্ণ ন্যাংটো করে ফ্লাড লাইটের সামনে মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছে। কিছুই গোপন নেই। আর লজ্জা সেটাই শেষ নয়। শরিত রাগে দুঃখে তার সব বন্ধু বান্ধবদের কাছে, আত্মীয়দের কাছে বলে দিয়েছিল সেই সব কথা। তারপরও মৃন্ময়ী যে পাগল হয়ে যায়নি, সেইটাই যথেষ্ট। আজও মৃন্ময়ী এক অস্বাভাবিক অবস্থায় বড় অনাদরের জীবনযাপন করে যাচ্ছে। অবিরল নিরাবরণ অবস্থায় পাদপ্রদীপের আলোয় দর্শকদের সামনে সে দাঁড়িয়ে। হাজার লজ্জা নেই, তবে এক হীনমন্যতায় ডুবে সে নিজের সব বোধ হারিয়ে ফেলেছে ক্রমে। বয়ঃসন্ধির সেই বোবা ভয়ের সঙ্গে জড়িয়ে থাকা বাবার ভয়ঙ্কর চেহারা আজও তাকে আচ্ছন্ন করে রেখেছে।
তাকে নিরন্তর লজ্জা ও অনাদরের যন্ত্রণা দেয় তার স্বামী আর ছেলে। মৃন্ময়ীকে এই গহর থেকে কোনোদিনই বোধহয় আর টেনে তোলা যাবে না। সেই ঘটনার কথা সংকোচ বসে কখনো দিদিকে জিজ্ঞেস করেনি দই। তখন দই খুব ছোট। দিদিকে ফিরিয়ে আনা হলো বাড়িতে। দড়ি দিয়ে পিচ মোড়া করে বাঁধা অবস্থায় একটা তালা দেওয়া ঘরের মেঝে পড়ে থাকতো সারাদিন। কাঁদতো না, গোঙানোর মতো একরকম বোবা শব্দ করত। সারা গায়ে মারের দাগ, চুল ছেঁড়া, ঠোঁট রক্তাক্ত। বিভীষিকার মতো দিন গেছে সেসব। আজ দই কৌতূহল চেপে রাখতে পারল না। দিদি, একটা কথা বলবি? লাটুকে তুই কেমন বাসতিস? লাটু? লাটু আবার কে? সেই যে যার সঙ্গে তুই চলে গিয়েছিলি। মৃন্ময়ীর বিস্মিত মুখ হঠাৎ স্মৃতিতে সিঁদুর হয়ে গেল। দিশেহারার মতো চারদিকে একবার তাকালো, বোকার মতো হাসলো, শ্বাস ফেললো, তারপর মাথা নিচু করে বলল, খুব তেজি ছিল। বেঁচে থাকলে বাবাকে হয়তো ওই জব্দ করতো একদিন। খুব তেজি? সাংঘাতিক। 20 বছরও বয়স হবে না, তার মধ্যেই 5-6টা খুন করেছিল। তোর খুনিকে পছন্দ হলো কেন? ওই বয়সটাই ওরকম রে। মনে করতাম খুনটা বড় বাহাদুরির কাজ। খুব ভালোবাসতিস তাকে? আমি? চমকে ওঠে মৃন্ময়ী। ভয় পেয়ে মাথা নেড়ে তাড়াতাড়ি বলে, না না, আমি নয়, ওই তো আমাকে সব বলতো। বিয়ে করি চলো, বসন্দাকে বলি চলো। তুই কিছু বলিসনি? বারণ করতাম, জানি তো শুনতে পেলে বাবা মেরে ফেলবে। তারপর? ও তো খুব তেজি ছিল, ভীষণ সাহস। বলতো বসন্দা রাজি না হলেও কুছ পরোয়া নেই, চলো ভাগবো। সেই সাহস দেখেই আমি কেমন যেন সাহসী হয়েছিলাম জানিস। পালিয়ে গিয়ে কিন্তু বুঝেছিলাম বাবার হাত থেকে বাঁচবো না। সব জায়গায় বাবার লোক। ও আমাকে কালীঘাটে নিয়ে যায় বিয়ে করবে বলে। বাবা তো ভীষণ বুদ্ধিমান। বাবা ঠিক জানতো আমরা কালীঘাটে যাব। সেখানে নারায়ণ নামে বাবার একজন লোক আমাদের ধরে। ট্যাক্সি করে যখন আমাদের বাগমারি নিয়ে যাচ্ছিল, তখন মানিকতলা ব্রিজ পেরিয়ে নির্জন একটা রাস্তায় লাটু নারায়ণদাকে মারল ট্যাক্সির মধ্যে। অনেকক্ষণ ধরেই তককে তককে ছিল, কিন্তু নারায়ণদাও তো কম নয়। সেই সময়টা সামনে ঝুঁকে ট্যাক্সি ড্রাইভারকে রাস্তা চেনাচ্ছিল। লাটু আচমকা পিঠে ছোড়া ঢুকিয়ে দিল। আমার কোলটা ভরে গেল রক্তে, 2 হাতে রক্ত। কি গরম! লাটু একটুও ঘাবড়ায়নি জানিস। নারায়ণদার লাশ রাস্তায় ফেলে দিয়ে সেই ট্যাক্সি করেই আমরা পালাই। একটা বস্তিতে 2 দিন, কসবায় 1 রাত্রি, এক বন্ধুর বাড়িতে 1 রাত্রি কাটে। স্ট্র্যান্ড রোডে মস্ত মস্ত যেসব কংক্রিটের পাইপ আছে, তার মধ্যেও ভিখিরিদের সঙ্গে 1 রাত্রি কাটিয়েছি। বাবা তখন তুলকালাম করেছে আমাদের খোঁজে। লাটু কখনো ভয় পেত না তাতে, তাই খুব সাহস পেতাম। লাটু যেরকম ছিল সেরকমটা এখন আর দেখি না। তার মানে তো তুই লাটুকে ভালোবাসতিস দিদি? না না, আত্মস্বরে ভুলে ওঠে মৃন্ময়ী। তারপরে নিজের গলার স্বরে চমকে ওঠে, চারদিকে চায়। মৃন্ময়ীর স্বরটা কিছু উপরে উঠেছিল। কাশ্মীরি কাঠের নকশা পরা পার্টিশনের ওপাশ থেকে বাবুন মুখ বাড়িয়ে বিরক্ত গলায় বলে, দই আন্টি, হোয়াট ইজ গোয়িং অন? এনিথিং রং? নাথিং ডার্লিং। দই বিস্ময়ের ভান করে বড় বড় চোখে তাকিয়ে বলে, জাস্ট টকিং ওভার সাম ফানি থিংস। মৃন্ময়ী বাবুনের দিকে চেয়েছিল, ভয় সম্মোহিত তার দৃষ্টি। বাবুন টেবিল থেকে একটা চিংড়ি মাছ তুলে নিয়ে চলে যায়। দই সামান্য খেয়ে উঠে পড়ে, কাজ আছে। জওহরলাল নেহরু চিকেন রয়্যাল খেতেন। রান্নাটা কলেজের এক বান্ধবীর কাছে শিখেছিল দই, মাঝে মাঝে রাঁধে। পরশুদিন মৃন্ময়ী টেলিফোন করেছিল। তার কোনো এক মাস্তুত না পিস্তুত দেওর 12 বছর ফিলাডেলফিয়ায় থেকে সদ্য এসেছে। মাত্র 5 মাসের ছুটি তার। এর মধ্যেই সে পাত্রী দেখে পছন্দ করে বিয়ে সেরে বউ নিয়ে আবার ফিলাডেলফিয়ায় ফিরে যাবে। আত্মীয় স্বজনরা তাকে নেমন্তন্ন করে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে খুব। মৃন্ময়ী ফোনে বলেছিল,
তো সেই চিকেন রয়্যাল ওকে খাওয়াতে চাই। ওসব খাওয়াতে যাবি কেন? বিদেশে ওরা ওসব কত খায়। তুই বরং শুক্তো মাছের ঝোল দিয়ে খাওয়া। মৃন্ময়ী তাতে রাজি নয়। না রে, তা হয় না, তোকে আসতেই হবে, চিকেনটাও রাঁধতে হবে। কেন রে বাবা, আমাকে আসতেই হবে কেন? সব কথার অত খোঁতের নিস কেন, বলছি আসবি। মনে মনে হেসেছিল দই। মৃন্ময়ীর দেওর ভায়া পাত্রী দেখতে আমেরিকা থেকে এত দূর এসেছে সেটা সে ভুলে যায়নি। তবে দইয়ের একবার পরীক্ষাটা দিতে আপত্তি নেই। যদি লোকটাকে তার পছন্দ হয় এবং তাকেও লোকটার, তবে ফিলাডেলফিয়ায় গিয়ে ঘর সংসার করতে দোষ কি? শুনেছে লোকটা সেখানে বহু টাকা রোজগার করে, একটা বাড়ি আর দুটো গাড়ি আছে। দোষের মধ্যে বয়সটা 36-37, হিসেবে দইয়ের চেয়ে 10-11 বছরের বড়। তা হোক না। খেয়ে উঠে দই আঁচল কোমরে বেঁধে রান্নাঘরের দরজা বন্ধ করে মুরগি কাটতে বসলো, সঙ্গে বাবুন। বাইরে থেকে মৃন্ময়ী দরজায় টোকা দিয়ে বলে, ওগুলোকে বেশি কষ্ট দিস না দই, টপ করে কেটে ফেল। একটা মস্ত ভোজালি হাতে বাবুন পাশেই দাঁড়িয়ে খুব তড়পাচ্ছিল। আই অলসো ক্যান ডু ইট আন্টি, গিভ মি ওয়ান। বাবুন ভুল করে ধামা খুলতেই মুরগির ছানাগুলো কুক কুক করে ডাকতে ডাকতে উল্টো পাল্টা দৌড় লাগালো ঊর্ধ্বশ্বাসে। কিন্তু বন্ধ ঘর থেকে পালানোর পথ না পেয়ে দেয়ালে দরজার গ্যাস সিলিন্ডারে ধাক্কা খেয়ে ছটফটিয়ে ঘুরছে। একটাকে ধরে ফেলেছিল দই। মস্ত ধারালো বঁটিতে গলাটা চোখের পলকে ছিন্ন করে দিল সে। টিপে ধরে রইল নলি, যাতে খুব বেশি রক্ত না পড়ে। তবু পড়ল। ফোঁটা ফোঁটা রক্ত ছড়িয়ে পড়ল সাদা মেঝে। বাবুনের মুখ সাদা হয়ে গেছে দৃশ্যটা দেখে। তবু স্মার্ট হওয়ার চেষ্টা করে বলল, ইউ আর আ ব্র্যান্ডেড কাটথ্রোট দই আন্টি। রিলি? বলে দই ভ্রু তুলে হাসে। তুই বোকার মতো ধামাটা হরাস করে তুলে ফেললি কেন রে? আমি হাত ঢুকিয়ে একটা একটা করে ধরে বের করতাম। নাও হেল্প মি টু ক্যাচ দ্যাম। ঝটাপটি করে দুজনে মিলে আরো 5টা মুরগি ধরল। ভীষণ চেঁচাচ্ছিল মুরগিগুলো। চোখের সামনে বন্ধুদের রক্তমাখা লাশ দেখে কিছু বুঝে নিয়েছিল তারা। 6 নম্বরটায় সবচেয়ে বেশি প্রতিরোধ ছিল। একটা তাকের ওপর উঠে বসেছিল সেটা। বাবুন আলু ছুঁড়ে সেটাকে ওড়ালো। তাতে সেটা গিয়ে বসলো আলোর শেডের ওপর। আলু ছুঁড়তে গিয়ে বাল্বটা ভাঙল বাবুন। কাঁচে হাত কাটল দুই। ঘেমে চুমে একাকার হলো। মুরগিটা আতঙ্কিত চিৎকারে ঘর ভরে দিয়েছিল। তারপর প্রাণের ভয় ঘুরতে লাগলো চারপাশে। লিভ ইট আন্টি, লেট ইট গো। লাভ নেই রে বাবুন, আমরা ছেড়ে দিলেও আর কেউ ধরে খাবে। কিপটে বাপের পয়সা নষ্ট করবি কেন? আয় ধরে ফেলি। ড্যাড ইজ নো মাইজার, হি ইজ। বলে একটা জলচৌকির উপর উঠে খুব সাবধানে কাপপ্লেটের র্যাকের উপর বসে থাকা মুরগিটার দিকে হাত বাড়ায় দই। পিছন থেকে বাবুন মৃদু স্বরে বলে, ইউ হ্যাভ আ নাইস ফিগার আন্টি, 36, 25, 36। ওহো, হাসতে গিয়ে মুরগিটা উড়ে পালালো। খুব পাকা হয়েছিস বাবুন, স্কুলে এসব শেখাচ্ছে বুঝি? শিওর, উই ইভেন ডেট দ্য গার্লস। মাই গড। মুরগিটা গ্যাস সিলিন্ডারের পেছনে লুকোতে গিয়ে ফ্যাসাদে পড়ল, নড়তে পারল না। দই হাত বাড়িয়ে ঠ্যাং ধরে টেনে আনলো সেটাকে। আমরা যখন ইংলিশ মিডিয়ামে পড়তাম তখন এত পাকা ছিলাম না। আই নো ইউ হ্যাড আ বাঞ্চ অফ লাভার্স। এক থাপ্পড় মারবো বলে হাসি মুখে মুরগিটার গলা নামিয়ে দিল দই। কাট থ্রোট। দরজায় টোকা দিয়ে মৃন্ময় সভয় বলে, কি করছিস কি তোরা ভেতরে? কি ভাঙলি রে বাবুন? মুরগিগুলো এমন চেঁচাচ্ছিল কেন রে? আমি বাথরুমে পর্যন্ত থাকতে পারছিলাম না চেঁচানিতে। শি ইজ এ মেন্টাল কেস, বাবুন মৃদু স্বরে বলে। ওরকম বলতে নেই বাবুন। শি অলসো হ্যাড আ লাভার, ইউ নো, আ ব্যাড গাই। স্তম্ভিত হয়ে যায় দই। জামাইবাবু কি ছেলের কাছেও মৃন্ময়ের অতীত ঘটনা খুলে বলেছে নাকি? লজ্জায় লাল হয়ে গেল সে। কঠিন চোখে বাবুনের দিকে চেয়ে বলে, হু টোল্ড ইউ দ্যাট? হ্যাঁ, হু টোল্ড ইউ দ্যাট? বাবুন চাউনি দেখে একটু ভয় পেয়ে অপ্রস্তুত হাসি হেসে বলে, আরে আই নো, এভরিওয়ান নোজ। দই বন্ধ দরজা খুলে দিয়ে বলল,
আরে দিদি, হয়ে গেছে। মৃন্ময়ী দরজার কাছ থেকেই দৃশ্যটা দেখে শিউরে ওঠে। ভাঙা ডানা, ছেঁড়া পালক, রক্ত মাখামাখি, 6টা বিচ্ছিন্ন মাথা গড়াগড়ি যাচ্ছে একধারে, অন্য ধারে স্তূপাকার মুরগির সব দেহ। আরে কষ্ট দিসনি তো ওগুলোকে তুই? কষ্ট কি রে, মরে বেঁচেছে। বাবুন তার ছুরি বন্ধ করে পড়ার টেবিলে ফিরে গেছে। দই মুরগির পালক ছাড়াতে ছাড়াতে বলে, বাবুনটাকে তোরা কি শাসন করিস না দিদি? কি সব যেন বলছিল। মৃন্ময়ী তার ভেজা এলো চুলে গামছার ঝটকা দিচ্ছিল দরজার ওপাশে দাঁড়িয়ে। থেমে গিয়ে বলল, কি বলছিল? তোর লাভারের কথা। সে তো সবাই বলে, ওই বা বলবে না কেন? দয়াময়ী মুখ তুলে কঠিন স্বরে বলে, না বলবে না। বললে ওর মুখ থেঁতো করে দিবি একেবারে। তোর ভয় কিসের রে? পেটে ধরলে তো হয় না। বাবুন তো আমার নয় রে, ওর বাবার। দই কথা বাড়ায় না, অনেক কাজ। বিকেল হয়ে আসতে না আসতেই মৃন্ময়ী তাড়া দেয়, নে রান্নাটা তাড়াতাড়ি শেষ কর, হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে আর, আমি শাড়ি বের করে রেখেছি। শাড়ি? আমি কিন্তু সাজবো টাজবো না দিদি, রান্না করতে ডেকেছিলি, করে দিয়ে গেলাম। শুধু তাই বুঝি? বোকা কোথাকার। মৃন্ময়ী খুব ভালো মানুষের মতো মুখ করে বলে, কত ভালো ছেলে জানিস না তো, এরকম আর কপালে জুটবে না। আর জুটে দরকারও নেই আমার। বলে বটে দই, আবার সাজেও। বেলা থাকতেই শরিত অফিস থেকে ফিরল। মোটা সোটা নারুগোপালের মতো চেহারা, কিন্তু কঠিন এক বোকা ব্যক্তিত্ব। দেখলেই মনে হয় লোকটা তেমন বুদ্ধিমান নয়, তবে জেদি এবং গোঁয়ার। সব সময় মুখে একটা অহংকারী গম্ভীর ভাব। হাসি ঠাট্টা করে না, গল্প জমাতে বা আড্ডা মারতে ভালোবাসে না, গান গায় না, বই পড়ে না। তার সব মনোযোগ ছেলের ওপর। অফিস থেকে ফিরে হাত মুখ ধোয়ার আগেই ছেলের পড়ার টেবিলে গিয়ে বসে। সেদিনকার স্কুলের পড়া দেখে। বিকেল হলে ছেলেকে খেলতে নিয়ে যায় পার্কে। রাত্রিবেলা ফের ছেলেকে পড়াতে বসে। এই জীবনে আর কোনো আনন্দ বা অবকাশের তোয়াক্কা করে না। মৃন্ময়ীর সঙ্গে কদাচিৎ কেউ তাকে কথা বলতে শুনেছে, তবে এও সত্য যে মৃন্ময়ী সম্পর্কে নোংরা কৌতূহলেরও তার অভাব নেই। এখনো সে মৃন্ময়ী সম্পর্কে খোঁজ খবর নেয়, অতীতের আরো কোনো গুপ্ত ইতিহাস আছে কিনা জানার চেষ্টা করে। লোকটাকে আদপেই পছন্দ করে না দই। শরিত ঘরে ঢুকে তোম্বা মুখ করে অবজ্ঞার চোখে একবার দইকে দেখে বলে, কখন এলে? অনেকক্ষণ। ভালো। বলে শরিত শোয়ার ঘরে চলে গেল। শরিতের চলে যাওয়ার দিকে একরকম ঘৃণা ও আক্রোশ ভরা চোখে চেয়ে রইল দই। বাবুন আজকাল স্কুলের সাপ্তাহিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করছে। খাতায় কোনোখানে একটুও দাগ পড়ে না। তার স্কুলটি খুবই ভালো, কলকাতার একেবারে শ্রেষ্ঠ স্কুলগুলির একটি। সেখানে ছেলে ভর্তি করতে লোককে মাথা কুটতে হয়। সেখানকার বেশিরভাগ ছেলেই ব্রিলিয়েন্ট, তাদের মধ্যেও বাবুন আলাদা রকমের ব্রিলিয়েন্ট। স্কুলের কর্তৃপক্ষ তার দিকে বিশেষ নজর রাখছে। স্কুলের শেষ পরীক্ষায় সে কোনো দারুণ ঘটনা ঘটাতে পারে। শরিত খুব মন দিয়ে বাবুনের স্কুলের খাতাপত্র দেখল, দু একটা প্রশ্ন করল। ছেলের সঙ্গে সে কখনো বাংলায় কথা বলে না। বাপ আর ছেলে কেবল ইংরেজিতেই বাক্যালাপ করে, তাতে অভ্যেস ভালো থাকে। তা বলে বাবুন বাংলায় কিন্তু কাঁচা নয়। খাতা দেখে গভীর তৃপ্তির একটা শ্বাস ফেলে বাবুনের দিকে কয়েক পলক চেয়ে রইল। তখন বাবুন আস্তে করে ইংরেজিতে বলল, মম ওয়াজ ক্রাইং টুডে টু আন্টি। Why? I couldn't hear properly. I think she was saying she's scared of everyone. As she should be. Doi auntie supports mom, you know. I know. Auntie was saying I should be hit. She can try if she dares. I'll kick them both out of the house. I don't know what the hell they think of themselves. শরিত রাগে ফুঁসে ওঠে, সমস্ত শরীর জ্বলে যায় তার। এত সাহস কোত্থেকে পায় এরা? এরা তো কোনো দিক দিয়েই তার বা বাবুনের সমকক্ষ নয়। মার্কা মারা গুন্ডার মেয়ে, একটা
মস্তানের সঙ্গে ভেগেছিল, অন্যটা পুরুষ নাচিয়ে বেড়াচ্ছে। দইয়ের ইতিহাস বেশ কিছুটা জানে শরীর। ওদের পাড়ার একটা ছেলে শরীরের ডিপার্টমেন্টে জুনিয়র ইঞ্জিনিয়ার। মাঝে মাঝে সে অনেক খবর দেয়। আগে তো ভয় মুখ খুলতো না, কিন্তু তার ভয় ভেঙে দিয়ে মুখ খুলিয়েছে শরীরই। গা গরম হয়ে আছে গ্রীষ্মে, তার উপর রাগ। আজ অনেকক্ষণ ধরে স্নান করলো শাওয়ারের নিচে দাঁড়িয়ে শরীর। স্নান করতে করতেই ক্ষীণ কলিং বেলের আওয়াজ পেল। বিনয় এলো বুঝি। দইকে আজ এ বাড়িতে ডেকে পাঠানোর মূলে যে একটা ষড়যন্ত্র আছে তা শরীর আন্দাজ করেছে। পরশু মৃন্ময়ী যখন টেলিফোন করছিল দইকে, তখন বাবুন সবটা শোনে, পরে বাবাকে বলে দেয়। তখনই শরীর বলেছিল, চিকেন রয়্যাল মাই ফুট, দে হ্যাভ আদার মোটিভস। এমনকি বিনয়কে নেমন্তন্ন করার ইচ্ছেও শরীরের কিন্তু ছিল না। সে সামাজিক ভদ্রতা সৌজন্যর ধার ধারে না, বরং বাইরের কোনো লোক বাড়িতে এলে সে বিরক্তি আর অস্বস্তি বোধ করে। সে চায় সম্পূর্ণ নির্বিঘ্নভাবে থাকতে। এই উটকো ঝামেলা জুটিয়েছে মৃন্ময়ী। একদিন বলল, বিনয়কে তো আমাদেরও নেমন্তন্ন করা উচিত, প্রেস্টিজের ব্যাপার। মৃন্ময়ী সরাসরি তার সঙ্গে কথা বলতে ভয় পায়, তবে আকাশ বাতাসকে উদ্দেশ্য করে যা বলার বলে। শুনে প্রথমে পাত্তা দেয়নি শরীর, কিন্তু পরে ভেবে দেখেছে মৃন্ময়ী অন্যায় কিছু বলেনি। বিনয় মৃন্ময়ীর জন্য দামি সিনথেটিক শাড়ি আর সেন্ট এনেছে আমেরিকা থেকে। বাবুনকে ভিউ মাস্টার, শরীরকে স্যুটের কাপড় দিয়েছে। বিনয় তার পিস্তত ভাই হলেও তাদের পরিবারেই মানুষ। পিসিমার ছেলে নিয়ে অল্প বয়সে বিধবা, বাবা তাকে নিজের পরিবারে এনে রাখেন। সুতরাং কৃতজ্ঞতা বশে বিনয় এইটুকু দিতেও পারে, কিন্তু শরীর আর একটা কথাও ভেবেছে। তার ইচ্ছে স্কুলে পড়া শেষ করে বাবুনকে বিদেশ পাঠিয়ে দেবে। বিনয়ের সঙ্গে একটা এই ধরনের কথা হয়েছেও, সুতরাং বিনয়কে একদিন নেমন্তন্ন খাওয়ালে মন্দ হয় না। বাবুন ছাড়া পৃথিবীর আর কোনো কিছুর ওপর তার তেমন আকর্ষণ নেই। তার যা কিছু স্বার্থ তা বাবুনকে ঘিরে। বাবুনের জন্য সে সব কিছু করতে পারে। আর একটুক্ষণ জলের ধারার নিচে দাঁড়ালে ভালো লাগতো, কিন্তু দেরি করতে মন সরল না। ওদিকে এতক্ষণে বিনয়ের সঙ্গে দইয়ের পরিচয় করিয়ে দিয়েছে নিশ্চয়ই মৃন্ময়ী। কিছুই বলা যায় না, এলেন্দার মেয়ে দই হয়তো প্রথম দর্শনটাই কাজে লাগিয়ে দেবে। ব্যাপারটায় বাধা দেওয়া খুব জরুরি। ওই মৃন্ময়ীর বাড়ি থেকে কোনো মেয়েই আর তাদের বাড়ির বউ করে আনা ঠিক নয়। পাজামা পাঞ্জাবি পরে শরীর বাইরের ঘরে এসে একটু অবাক হয়। বিনয় সোফায় বসে কেবল মৃন্ময়ীর সঙ্গে কথা বলছে, দই কাছে পিঠে নেই। বিনয় তার বিদেশি সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলে, তুমি তো এমনিতে স্মোক করো না, এটা একটা খেয়ে দেখবে নাকি, নরম টোব্যাকো। খুব শখ হলে এক আধটা কখনো কখনো খায় শরীর, তবে ধোঁয়াটা কখনো গেলে না। তাছাড়া ছেলের সামনে সিগারেট খাওয়ার ব্যাপারে তার ভারী সংকোচ। তবু আজ একটা ধরালো। পাত্রী পছন্দ করেছিস? ওই পাত্রী কত দেখলাম, একজনও পাস মার্ক পেল না। খুঁজে দাও না, আমার তো বেশি সময় নেই। মৃন্ময়ী শরীরের সামনে খুবই অপ্রতিভভাবে বসেছিল। হঠাৎ বলল, পাত্রী ঠিক পাবে, চিন্তা করো না। হাতে আছে নাকি? বিনয় জিজ্ঞেস করে। রোজ 2-10টা করে চুল পেকে উঠছে। থাকলে আর বেশি দেরি করো না বৌদি, এটাই ইন্ডিয়ান মেয়েদের শেষ চান্স। এখানে পছন্দ মতো না পেলে ফিরে গিয়ে একজন আমেরিকানকেই বিয়ে করব। না না, খুব সিরিয়াস গলায় প্রায় আর্তনাদ করে ওঠে মৃন্ময়ী। তারপর সরল মনে বলে দেয়, আমার মেজ বোনকে দেখে যাও, খারাপ লাগবে না। কই সে? আছে, আজ ওর হাতের রান্নাই তো খাবে। বিনয় অবাক হয় না। বোধহয় নিমন্ত্রণের ছলে এরকম আরো বেশ কয়েকবার তাকে পাত্রী দেখতে হয়েছে। দুটো পা সামনে টান করে মেলে দিয়ে পিছনে হেলে বসে বলে, যাক বাবা, বাঁচা গেল। তোমার বোন তো, সে নিশ্চয়ই তোমার মতোই ভালো স্বভাবের হবে। না দেখেই 50% পছন্দ করছি, এবার ডাকো। চা নিয়ে আসছে, এই দই বলে ডাক দিয়ে উঠে যায় মৃন্ময়ী। 20-22 বছর বয়সে অনেক অনিশ্চয়তার ঝুঁকি নিয়ে প্রথম জার্মানিতে গিয়েছিল বিনয়। দীর্ঘকাল অধ্যাবসায়ের সঙ্গে কাজ শিখেছে সেখানে, তারপর সুযোগ বুঝে চলে গিয়েছে আমেরিকায়।
সাত ঘাটের জল খেয়ে এখন সে প্রবল প্রতাপে প্রতিষ্ঠিত। মেদহীন রুক্ষ চেহারা, চালচলনে খুব চটপটে, প্রচণ্ড সময়নিষ্ঠ, সরল, সৎ। জীবনে কোনো কাজে ফাঁকি দেয়নি বিনয়। মস্ত কোনো ডিগ্রি নেই, কিন্তু হাতে কলমে কাজ করার মহার্ঘতম অভিজ্ঞতা আছে। শরীর নিজে ইঞ্জিনিয়ার, সে অভিজ্ঞতার মূল্য বোঝে, সাহেবরা আরও বোঝে। এই খাঁটি ছেলেটির গলায় দইকে ঝুলিয়ে দেওয়া কিছুতেই উচিত নয়। গ্রীষ্মের দীর্ঘ বেলা এমনিতেই সহজে ফুরোতে চায় না, তার উপর সাততলায় যেন আরও কিছুক্ষণ আলোর রেশ থেকে যায়। 6:30 বেজে যাওয়ার পরও ঘরের আলো জ্বালাবার তেমন দরকার পড়ছে না, কিন্তু মৃন্ময়ী আলো জ্বালল। দপদপ করে লাফিয়ে জ্বলে ওঠে দুটো স্টিক লাইট আর একটা 100 পাওয়ারের বাল্ব। অপ্রতিভ হাসি মুখে মৃন্ময়ী বলে, এই আমার বোন দয়াময়ী। ট্রে হাতে দয়াময়ী এগিয়ে আসে লঘু পায়। খুব যে সেজেছে তা নয়, চালাক মেয়ে, সাজতে জানে। হালকার ওপর প্রসাধনের সামান্যতম প্রলেপ দিয়েছে মাত্র। পরনে তাদের সাদা খোলের শাড়ি, কিন্তু শাড়িটার নকশাওয়ালা পাড় এতই চওড়া যে জমি প্রায় ছাড়ি পায়নি। তাছাড়া আছে সুন্দর মস্ত মস্ত বুটির কাজ। ব্লাউজটা খুবই তুচ্ছ একটা ন্যাকড়া মাত্র, এত ছড়িয়ে কাটা যে পুরো কাঁধ, পিঠ এবং স্তনের ঢেউ পর্যন্ত অনেকখানি দেখা যায়। আদুর রয়েছে পেটের অনেকটা অংশ, দেখে চোখ সরিয়ে নেয় শরীর। সিগারেটে মৃদু টান দেয় এবং আনাড়ির মতো ধোঁয়া ছাড়ে। দয়াময়ীকে দেখে উঠে দাঁড়িয়েছিল বিনয়। দুহাত জড়ো করে খুব গভীর আন্তরিকতায় ভরা নমস্কার জানিয়ে বলে, নমস্কার, ভারী খুশি হলাম পরিচয় হয়ে। দই খুব চমৎকার একটা স্মার্ট হাসি হেসে বলে, ওটা তো গ্ল্যাড টু মিট ইউ এর অনুবাদ। আমাকে দেখে খুশি হওয়ার কিচ্ছু নেই, আমি একদম খারাপ। জামাইবাবুর কাছে হয়তো আমার অনেক নিন্দা শুনবেন। কথাটা বলে এক ঝলক তাকায় দই। সেই দৃষ্টিটা বুলেটের মতো লাগে শরীরের বুকে। এটা কি দইয়ের খোলাখুলি চ্যালেঞ্জ? খুব চালাক মেয়ে, মৃন্ময়ীর মতো বোকা আর সরল নয়। ও আঁচ করে নিয়েছে, জামাইবাবু এই বিয়ে আটকানোর আপ্রাণ চেষ্টা করবে। বিনয় মৃদু হাসছিল, বলল, বোধদার মুখে বড় একটা নিন্দে শুনিনি কারো, তাছাড়া আপনি তো অনিন্দ। শরীরের ভিতরে মৃদু দহন শুরু হয়। খুব ধীরে ধীরে জেগে ওঠে ঈর্ষা, বিদ্বেষ, ঘৃণা। খুব আনাড়ির মতো আরেকবার ধোঁয়া ছেড়ে আস্তে করে বলে, আমিও তাই বলি, ওর নিন্দে করবে কে? দইয়ের কত অ্যাডমায়ারার। বিনয় হাসি মুখে দইকে বলে, আপনার অ্যাডমায়ারারদের লিস্টে আজ থেকে আমাকেও ধরে রাখুন। শরীর চাই চুমুক দিতে দিতে স্ট্র্যাটেজিটা ভেবে নিল। তারপর আরেক ধাপ এগিয়ে গিয়ে বলল, দইয়ের অ্যাডমায়ারারদের মধ্যে হাজার রকমের ভ্যারাইটিও আছে। প্রায় সমাজের সর্বস্তরের মানুষ, ছাত্র, অধ্যাপক, রাজনীতির মাস্তান, পাড়ার গুন্ডা, বুড়ো কামুক, কে নয়। ও প্রায় কাউকেই হতাশ করে না। বলে কথাটার প্রতিক্রিয়া দইয়ের মুখে খুঁজে দেখে শরীর। দই তার দিকে যে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাতে ভয় নেই, অপ্রতিভতা নেই, আছে ভীষণ রকমের একটা ঘৃণা। শরীর আপন মনে হাসল, খুশি হলো সে। এরকমটাই তো সে চায়। ঘরের মধ্যে একটা অস্বস্তির হাওয়া বইছে। বিনয় যতদূর সম্ভব নির্বিকার মুখে আস্তে করে বলে, বাবনকে দেখছি না। ডাইনিং টেবিলের পাশে কাঠের পর্দাটা ধরে দাঁড়িয়ে আছে মৃন্ময়ী। প্রবল হতাশায় নিচের ঠোঁট ওপরের দাঁতে কামড়ে ধরছে মাঝে মাঝে। সে আজকাল রাগ করতে ভয় পায়, তার আছে কেবল হতাশা। দই সবশেষে নিজের কাপে চা ছেঁকে নিচ্ছিল মাথা নিচু করে। বিনয়ের কথার জবাবে বলল, বাবুন বোধহয় ছাদে, দাঁড়ান ডেকে আনছি। না না, তার দরকার কি, খেলছে খেলুক। চলুন বরং আমরাই একটু ছাদ থেকে ঘুরে আসি, গরমে বসতে ইচ্ছে করছে না এখানে। বলে বিনয় একটু নড়ে বসে। এই কথায় শরীর নিজের ভেতরে একটা পরাজয় টের পায়। ওরা ছাদে যাবে, তার মানে তো অনেকখানি। সে একবার দইয়ের দিকে তাকায়। দইও ঠোঁটে ধরে থাকা পেয়ালার কানার ওপর দিয়ে এক ঝলক তাকায় শরীরের দিকে। সেই চোখে জয়ের ঝিকিমিকি। যেন কিছুই ঘটেনি এমন শান্ত স্বরে শরীর বলল, দই,
তোমার সেই অ্যাডমায়ারারটির কি যেন নাম, মলয় না? ও বিনয়, সেই ছেলেটা দইয়ের জন্য যা পাগল না, যে কাউকে খুন করতে পারে ছোকরা। ছেলেটা কিলার টাইপেরই, নকশাল ছিল। ছোকরার দোষও নেই, দইয়ের সঙ্গে নাকি ডাক বাংলো টাংলোয় রাতটা তো কাটিয়েছে। কাজেই এখন তার অধিকার বোধ জন্মেছে, সেটাই তো স্বাভাবিক। সিনেমা থিয়েটারে যেমন ফ্রিজ শট বা দৃশ্যের চলন হয়েছে আজকাল, শরীর লক্ষ্য করল ঘরের তিনটে প্রাণী তেমনি নিথর শিলীভূত হয়ে গেল। সেই অনর দৃশ্যের মধ্যে প্রবল নড়ল বিনয়। আস্তে করে বলল, বোধদা, ইউ শুড নট। কথাটা শেষ করল না বিনয়। শরীর আরেকটা সিগারেট ধরালো। আমি জাস্ট সিচুয়েশনটা জানিয়ে রাখছি। কিছু ভুল বলিনি তো? দই? দইয়ের হাত সামান্য কাঁপছে, চলকাচ্ছে কাপের চা। বুদ্ধিমতী দই কাপটা রেখে দিল টিপয়। তারপরে হঠাৎ হাসি মুখ তুলে বিনয়কে বলল, ছাদে যাওয়ার কথা ছিল যে, যাবেন না? বিনয় ধেয়ে পেয়ে উঠে পড়ে। নিশ্চয়। দই চিমটি কাটা হাসি হেসে বলে, আপনি ঠিকই বলেছেন, এই ঘরটা বড্ডই গরম। দুজনে প্রায় ঘরবন্দি পাখির মতো হঠাৎ একটু ফোকর পেয়ে প্রাণপণ পাখা ঝাপটে বেরিয়ে গেল। কিন্তু শরীর জানে আজ রাতে দই কাঁদবে। মেয়েরা অপমানিত হলে কাঁদে, দোষ ধরা পড়লে কাঁদে, ও কাঁদবে। শরীর তৃপ্ত মনে চায়ের তলানি শেষ করে পর থেকে আরও এক কাপ চা ঢেলে নিল নিজের জন্য। চাটা এবার ঠান্ডা হয়ে এসেছে, কিন্তু লিকার আরও গাঢ় চনমনে। ঘরে যে আর কেউ আছে তা গ্রাহ্যই করেনি সে, কিন্তু না থেকেও মৃন্ময়ী আজ ছিল। আস্তে আস্তে এগিয়ে এসে বলল, দইর অত খবর তুমি জানলে কি করে? শরীর তার স্ত্রীর দিকে পারতপক্ষে তাকায় না। তার সামনেই বিশাল দেওয়াল জোড়া দরজাটা খোলা, বাইরে আকাশে তখনও খানিকটা পাঁশুটে আলো। সে তাই দেখছিল। চোখ না ফিরিয়ে বলল, প্রমাণ আছে। কিসের প্রমাণ? দই আমার মতো নয়। আরে তোমরা সবাই সমান, বেশি কথা বলো না তো, ভালো লাগছে না। মৃন্ময়ী হয়তো ভয় পেল, তবু আর ছাড়ল না। দইয়ের পরিত্যক্ত সোফায় বসে বলে, বিয়েটা তো ভেঙেই দিলে, তাহলে আর বলতে দোষ কি? শরীর বহুকাল বাদে মৃন্ময়ীর দিকে একবার তাকায়, পর মুহূর্তেই ফিরিয়ে নেয় চোখ। আজকাল তার কি যে হয়েছে, কারো চোখেই দুদণ্ড চোখ রাখতে পারে না, আপনা থেকেই চোখ ফিরে আসে। শরীর অন্যদিকে তাকিয়ে টবের মানি প্ল্যান্ট দেখতে দেখতে বলে, মলয়ের লেখা একটা চিঠি আমার হাতে এসেছে। কি করে এলো? তাতে তোমার দরকার কি? এসেছে, যেভাবেই হোক। মৃন্ময়ী একটুক্ষণ ভাবে, তারপর বলে, মলয়কে আমি চিনি, দইয়ের বন্ধু। আজকাল বন্ধুদের মধ্যে ওসব হয় না। সবই হয়। চিঠিটা দেখাবে? শরীরের এবার বুঝি একটু লজ্জা করে। দেখার কিছু নেই, যা বলেছি তা সত্যি বলে বিশ্বাস করতে পারো। মৃন্ময়ী খুব নিবিড় চোখে লক্ষ্য করছে শরীরকে। অবিশ্বাস তো করিনি, দেখতে চাইছি। একটা কারণ আছে। কি কারণ? কদিন আগে বাবুনকে সঙ্গে নিয়ে বাপের বাড়িতে গিয়েছিলাম। ফেরার পথে ট্যাক্সিতে বাবুন সামনের সিটে ড্রাইভারের পাশে গিয়ে বসলো। তখন পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে পড়ছিল দেখেছি। আমি কিছু বুঝতে পারিনি তখন। মলয়ের চিঠি কি বাবুনই তোমাকে এনে দিয়েছে? শরীর আরেকবার স্ত্রীর দিকে তাকানোর চেষ্টা করল, কিন্তু এবার আর তাকাতেই পারল না। গলায় প্রচণ্ড ঝাঁঝ তুলে বলল, দিলে কি করবে? মারবে? তা কেন? বাবুনকে মারব সে সাধ্য কি আমার আছে? সাধ্যি না থাকাই মঙ্গল। দইকেও সেটা বুঝিয়ে দিও। ও নাকি আজ বাবুনকে মারার কথা তোমাকে বলছিল। ওকে বলে দিও, ওর বাপ যত বড় গুন্ডাই হোক, আমার বাবুনের গায়ে যদি কেউ হাত তোলে তার হাতখানা আমি কেটে ফেলে রেখে দেবো, মনে থাকে যেন। মৃন্ময়ী খুবই বুদ্ধির পরিচয় দিয়ে এ কথার কোনো জবাব দিল না। শরীরের হঠাৎ চাগিয়ে ওঠার আগটা পড়ে যাওয়ার জন্য সময় দিল, তারপর বলল, বাবুনকে কেউ মারবে না। এখন বলো তো,
চিঠিটা কি বাবুন তোমাকে চুরি করে এনে দিয়েছিল? চুরি করতে যাবে কেন? সামহাও চিঠিটা ওর হাতে এসে গিয়েছিল, পকেটে করে নিয়ে এসে আমাকে দেয়। হুম, তা অন্যের চিঠি জেনেও সেটা আনা কি বাবুনের উচিত হয়েছে? সে বিচার আমি করব। বাবুন কিচ্ছু অন্যায় করেনি, চিঠিটা তো সে আমার হাতে এনে দিয়েছে। তা হোক না, তবু সেটা অন্যায়। আর তুমি বা দইয়ের চিঠি পড়তে গেলে কেন? বাবুনকে শাসন করলে না কেন? দই যা করে বেড়াচ্ছে সেটা বেশি অন্যায়, চিঠিটা পড়া বেশি অন্যায় নয়। এই বাজে ক্যারেক্টারের মেয়েটাকে আমার ভাইয়ের গলায় ঝোলাতে চাইছো, সেটাও কি অন্যায় নয়? শরীরের চিৎকারে মৃন্ময়ী মিয়ে গেল। শরীর লাল হয়ে যাচ্ছে রাগে, ঠোঁটে ফেনা জমছে, কপালের শিরা ফুলে উঠেছে। অনেকক্ষণ চুপ করে রইল মৃন্ময়ী, তারপর আস্তে করে বলল, দইয়ের কথা নাই বা ভাবলে, ও খারাপ ভালো যাই হোক, তোমার বা বাবুনের দিকটা তো ভাববে। ও চিঠিটা পড়লো কেন? কত বাজে কথা থাকে প্রেম ভালোবাসার চিঠিতে, ও সেগুলো পড়েছে ভাবতেই তো গা ঘিনঘিন করে। শেষ হলো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দীর্ঘ গল্প ক্ষয়ের প্রথম পর্ব। নমস্কার।